তো মেথড যখন লেখা শেষ হয়ে যায় তখন আপনি যেহেতু একটা গবেষণা করতে তো অনেকদিন সময় লাগে, 6 মাস থেকে 1 বছর। তো একটা ম্যানুস্ক্রিপ্টের স্ট্রাকচার যখন আমরা লিখি না, তো একটা সায়েন্টিফিক জার্নালটা কি, সেটা হচ্ছে কি যে একটা আসলে আমি যে কাজটা করছি আমাকে গল্প আকারে বলতে হবে। রাইটিং হচ্ছে রিয়েলি যে ডিফিকাল্ট টাস্ক, ঠিক আছে? যে সবাই এখানে আমি দেখেছি যে আমেরিকাতে যারা নেটিভ আমেরিকান তারাও সায়েন্টিফিক রাইটিং লিখতে পারে না। আমি যেটা আগে শুরুতে বলেছি যে সায়েন্টিফিক রাইটিং হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট থিং, এটা হচ্ছে টেকনিক্যাল থিং। তো যেটা ধরেন যে ম্যানুস্ক্রিপ্টের বিগিনিং থাকে এবং মিডিল থাকবে এবং এন্ড থাকবে। যে আমরা যখন একটা পেপার দেখি যে একটা টাইটেল থাকে, অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, ম্যাটেরিয়ালস এন্ড মেথড থাকে, রেজাল্ট থাকে, ডিসকাশন থাকে। তো আপনার এটা হচ্ছে নর্মাল একটা স্ট্রাকচার হচ্ছে একটা ম্যানুস্ক্রিপ্টের। তো একটা ম্যানুস্ক্রিপ্ট রাইটিং যখন আমরা নিজেদেরকে ডিফাইন করে ফেলি যে আমি একজন সায়েন্টিফিক রাইটার, একজন প্রফেশনাল রাইটার, একজন সায়েন্টিস্ট লাইক ইসমাইল বলছে যে দোজ আর দ্য সায়েন্টিস্ট, দে হ্যাভ টু হ্যাভ এ প্রফেশনাল রাইটার। ওকে, যেহেতু আমি বিলিভ করলাম যে আমরা এখানে যারা আছে সবাই সায়েন্টিস্ট, তো অবশ্যই আমরা একজন প্রফেশনাল রাইটার। তো প্রফেশনাল রাইট করার জন্য এখানে জাস্ট দুইটা সিম্পল রুল হচ্ছে কি, আপনার সিরিয়াল রাইটিংটাকে সিরিয়াসলি নিতে হবে। যে জাস্ট খালি রাইট করে গেলাম, ব্যাপারটা এরকম না। যখন ধরেন যে আমি আমার ক্ষেত্রে বলি, যখন আমি রাইটিং করি আমি কিচ্ছু করি না, আমি একটা ম্যানুস্ক্রিপ্টের রাইটিং ড্রাফট করতে গিয়ে আমি 10 থেকে 15 দিন লাগাই একটা ম্যানুস্ক্রিপ্টের রাইটিং এ। তারপরে কি যে আপনি যখন আপনার পিআই কে দিবেন, আপনার কোলাবোরেটর দিবেন, তারা যখন আপনাকে ফিডব্যাক দিবে, এটা আপনাকে এমব্রেস করতে হবে। অনেক সময় অনেক মানুষজন খুবই মানে খুবই কঠিন ভাবে বলে যে মামুন তুমি যে কাজটা করছো এটাতে কিছুই হয় নাই। যেমন আমি নর্মালি বলি যে আমার যে লাস্ট ম্যানুস্ক্রিপ্ট পাবলিশ হয়েছে, তো ওখানে 4 জন রিভিউয়ারের মধ্যে একজন রিভিউয়ার বলছে যে দিস ইজ কমপ্লিটলি ইউজলেস ওয়ার্ক ইন দ্য সায়েন্টিফিক ডোমেইন। একজন রিভিউয়ারের কমেন্ট হচ্ছে এরকম যে দিস সায়েন্টিফিক ওয়ার্ক ইজ এ কমপ্লিটলি ইউজলেস ওয়ার্ক ইন দ্য সায়েন্টিফিক ডোমেইন। তার মানে কত কঠিন একটা কথা। বাংলা ভাষায় যদি বলি, সাদা ভাষা, আরে তোর এটার কোনো কাজেই হয় না। ধরেন যে আপনি একটা কষ্ট করে 1 বছর 1.5 বছর ধরে কাজ করছেন, কাজ করার পরে আপনাকে যদি কেউ বলে যে আরে এটা তুমি কি কাজ করছো, এটা কোনো কাজই হয় না, তাহলে আপনি কতটা কষ্ট পাবেন চিন্তা করেন দেখি। বাট আপনাকে এটা এমব্রেস করে জানতে হবে, এটাকে আপনাকে আলিঙ্গন করতে জানতে হবে। যেমন আমাকে আমাকে আমার লাইফে মানে ধরেন যে আমার এরকমও কিছু সায়েন্টিফিক ওয়ার্ক হয়েছে যে 7 বার আমি রিভাইজ করছি, 7 বার রিভাইজ করার পরে পেপারটা আমার রিজেক্ট হয়েছে। বাট আই ওয়াজ ওকে, ঠিক আছে। ইন এ মোমেন্ট লাইক আমার ক্ষেত্রে মনে হয়েছে যে হ্যাঁ একটু কষ্ট পাইছি ইন এ মোমেন্ট, যেহেতু আমার ইমোশনাল, আমরা হিউম্যান, আমাদের ইমোশন আছে। বাট আলটিমেটলি ওইটা আপনাকে আপনার ব্রেইনকে, আপনার ওই মেন্টাল থিঙ্কিংটাকে আপব্রিং করতে হবে যে আপনাকে যে ক্রিটিসাইজ করতে পারে সে হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড। আমরা বাংলাদেশে আমরা একটু ডিফারেন্ট হইতে চিন্তা করি আর কি, যে আপনাকে মানে পজিটিভ ক্রিটিসাইজ করে সে মানে সে হচ্ছে আমার শত্রু। বাট আপনাকে যে পজিটিভ ক্রিটিসাইজ করতে পারে সে হচ্ছে আপনার আসল বন্ধু। তো আমি যেটা বললাম যে এখানে বক্সে আপনি দেখবেন যে রিসেন্টলি একটা 2020 সালে স্কট নামের একজন সায়েন্টিস্ট বলছে কি যে আপনি যদি সায়েন্টিফিক রাইটিং করতে চান তাহলে আপনাকে 10টা রুল মানে আপনাকে নিতে হবে। যে রাইটিংটা সিরিয়াসলি নিতে হবে, প্রথম একটা পয়েন্ট। এবং আপনি যে যে শুরুতে যে আপনার যে রিসার্চ হাইপোথিসিসটা দাঁড় করাইছেন ওইটার সাথে আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। যে অনেক পেপার দেখবেন যে মানে সায়েন্টিফিক হাইপোথিসিস করছে ডিফারেন্ট, বাট সে পরে লেখছে কি লেখছে কিছু আর বোঝা যায় না। আপনাকে টু দা পয়েন্টে থাকতে হবে। আপনাকে আপনার মেথডস এবং রেজাল্টটা মানে খুব সুন্দর করে লিখতে হবে এবং রিপিট করা যাবে না। যেমন বাংলাদেশে অনেক থিসিস আমি যখন দেখি, ধরেন যে আপনি রেজাল্টে আপনি একটা টেবিল লিখছেন, আপনি টেবিলে ধরেন যে আপনি কয়েকটা এক্সপেরিমেন্ট করছেন, ওই ফিগারে আপনি নাম্বারে দিচ্ছেন। আবার এই জিনিসটাই আপনি বারবার করে ধরেন যে আপনার রেজাল্টে খালি জাস্ট পেজ বানানোর জন্য আপনি খালি লিখে গেছেন। ধরেন যে আপনি টেবিল যেটা করছেন ওটাই আবার ফের ধরেন যে আপনি ফিগার আকারে দিচ্ছেন। তো এই জিনিসগুলো যাতে রিপিট না হয়, আপনাকে মানে আননেসেসারি বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর সায়েন্টিফিক রাইটিং এ সবসময় ফার্স্ট পার্সন ইউজ করাটাই বেটার। যে মানে ফার্স্ট আমরা অনেক সময় কি করি, প্যাসিভ ভয়েসটা ইউজ করি যে আমার লাইনগুলো একটু বড় হবে, আমার ম্যানুস্ক্রিপ্ট একটু 20 পেজ 30 পেজ হবে। ব্যাপারটা এরকম যাতে না হয় আর কি সায়েন্টিফিক রাইটিং এ। আর আননেসেসারি ওয়ার্ড গুলো রিমুভ করতে হবে। যেমন ধরেন যে আমরা অনেক সময় লিখি যে অ্যাজ ওয়েল অ্যাজ, তো অ্যাজ ওয়েল অ্যাজ এর জায়গায় আপনি অ্যান্ড ইউজ করতে পারেন। মানে আপনাকে সিম্পলিফাই ওয়েতে আপনাকে ম্যানুস্ক্রিপ্ট রাইট করতে হবে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে আপনাকে আলিঙ্গন করা শিখতে হবে পজিটিভ ক্রিটিসিজম গুলোকে।
এই জিনিসটা যদি করতে পারেন তাহলে আপনি একজন ভালো মানের এবং গুণগত মানের একজন সায়েন্টিস্ট হতে পারবেন। তো আমি যেটা বললাম যে আমরা যখন রিডিং করি, রিডিং এর সময় আমরা কি পড়ি, যে প্রথমে টাইটেলটা এবং অ্যাবস্ট্রাক্টটা পড়ি। তো রাইটিংটা আবার একটু ডিফারেন্ট, কিন্তু রাইটিং স্টাইলটা হচ্ছে কি, যে প্রথমে আমি যে বললাম যে আমি হাইপোথেসিস দাঁড় করাইছি, আমি এক্সপেরিমেন্ট করছি। তো আমি যখন এক্সপেরিমেন্টটা করি তখনই আপনি মানে ধরেন যে ম্যাটেরিয়াল এন্ড মেথড এবং রেজাল্টটা লিখে ফেলতে পারেন। ধরেন যে আপনি কি মেথডে কাজ করতেছেন আপনি তো জানেন, আপনার ডাটা নিয়ে, আপনার এক্সপেরিমেন্ট নিয়ে। তো তখনই আপনি সুন্দর করে মেথডটা লিখে ফেলবেন। এবং ধরেন যে আপনি একটা এক্সপেরিমেন্ট করলেন, করার পরে আপনি একটা রেজাল্ট পাইলেন, একটা ফিগার ড্র করলেন, তো তখনই আপনি রেজাল্টটা লিখে ফেলেন। তাহলে রাইটিংটা কি হচ্ছে, যে আপনার মেথডস এবং রেজাল্টটা আপনি ডিউরিং দ্য রিসার্চ টাইম আপনি লিখতে পারবেন, আপনি যখন এক্সপেরিমেন্ট করতেছেন। দেন যখন আপনার রেজাল্ট হয়ে গেল, আপনার মেথড হয়ে গেল, আপনি জানেন আপনার রিসার্চ কোশ্চেন কি, তারপরে আপনি কি জার্নাল সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে ওই জার্নালের প্রত্যেকটা জার্নালের গাইডলাইন থাকে, অথর গাইডলাইন, তো সেই অনুযায়ী তখন আপনি আপনার ইন্ট্রোডাকশনটা এবং ডিসকাশনটা আপনি তখন লিখবেন। আর রাইটিং এর সবার শেষে আমরা অ্যাবস্ট্রাক্টটা লিখি এবং টাইটেলটা লিখি। কারণ টাইটেল এবং অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে কি আমার এই টোটাল যে আমার যে ম্যানুস্ক্রিপ্টটা আমি লিখছি এটার জিস্ট। টাইটেলটা ধরেন যে 1 থেকে 2 লাইনের হয়, তার মানে কি ওই 2 লাইনের মধ্যেই আমার টোটাল ম্যানুস্ক্রিপ্টটা আমাকে বলতে হবে, যাতে আমার আই ক্যাচি হয়, যাতে আমার মানুষজন পরেই বুঝতে পারে যে ম্যানুস্ক্রিপ্টটা ইজ মেকিং সামথিং নিউ ইন দ্য সায়েন্স। এবং অ্যাবস্ট্রাক্টটা পরে মানুষজন যাতে আপনার ব্যাপারটা পরেরটা পড়তে চায়। এই জিনিসটা যদি না করতে পারেন তাহলে আপনার রাইটিংটা আসলে ফ্রুটফুল হবে না। তো নর্মালি আমি এই রাইটিং মেথড মানে জিনিসটা আমি ফলো করি আসলে। হ্যাঁ। তো মেথডটা কি, আপনি যখন এক্সপেরিমেন্ট করছেন তো তখন আপনি ধরেন যে সাবহেডিং আকারে লিখবেন, লিখে যে ধরেন যে আমি একটা ম্যানুস্ক্রিপ্টে কাজ করছি, যে আমি ওখানে মেশিন লার্নিং টুল গুলো ইউজ করছি। তো আমি কি কি টুল ইউজ করছি, যে আমি ধরেন যে এক্সজিবুস্ট, র্যান্ডম ফরেস্ট, ব্যাগিং রিগ্রেশন, এইগুলো জিনিস আমি ইউজ করছি। তো আমি যখন মানে আমি যখন কোডিং করতেছি তখন আমি কোডিং এর সময় কি এই 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 মেশিন লার্নিং অ্যালগোরিদমের যে ডিসক্রিপশন গুলো আমি লিখে রাখি, এবং এই ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি লিখে রাখলাম। এবং আমার ডাটা যে ছিল 10 লাখ, তো 10 লাখ ডাটা তো আমার মেসি ডাটা। তো আমি ওখান থেকে যে ফিল্টারটা করেছি, তো আমি যে ফিল্টারটা করছি, তো ওই ফিল্টারিং প্রসেসটা আমি কি করলাম, যে আমি কিভাবে ফিল্টার করছি ওই জিনিসটা আমি লিখে রাখলাম। আমি ডাটাগুলো কিভাবে 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 ফিল্টার করলাম, করে আমি কিভাবে ফাইনাল ডাটা পাইলাম, এবং আমার ডাটাগুলো কি কি প্যারামিটার কন্টেইন করে ওই জিনিসটা আমি আমার এক্সপেরিমেন্টের সময় আমি লিখে রাখছি। তাহলে কি আমি সাবহেডিং আকারে আমার জিনিসগুলো লিখে রাখলাম। এবং আমি যেটা, যে সবাই জানেন যে ম্যাটেরিয়ালস মেথডটা পাস্ট টেন্সে ইউজ করে লেখা হয়। এবং আমি যে বলেছি না যে রিসার্চ গ্যাপ, তো তার মধ্যে আপনারা দেখবেন যে রিসার্চ গ্যাপের মধ্যে একটা গ্যাপ হচ্ছে কি ম্যাথোডোলজিক্যাল গ্যাপ। তো আপনি কি আপনার সায়েন্টিফিক যে আপনি যে রিসার্চ কোশ্চেনটা যে আপনি ডেভেলপ করছেন, এটা কি কোনো ম্যাথোডোলজিক্যাল রিসার্চ গ্যাপ ছিল? যদি আপনার কোনো ম্যাথোডোলজিক্যাল রিসার্চ গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিউ মেথড, যেটা আপনি যেভাবে কাজ করছেন এটা আপনি ডিটেইল ভাবে লিখবেন, এবং যাতে এটা যারা পরবর্তীতে এই জিনিসটা নিয়ে কাজ করবে যাতে তারা রিপ্রোডিউস করতে পারে। যেমন মেশিন লার্নিং এর ক্ষেত্রে অনেকে এখন যেটা কাজ করে, যে 3-4টা অ্যালগরিদম স্ট্যাকিং করে করে তারা একটা কি এনসেম্বল মেশিন লার্নিং মডেল তারা ডেভেলপ করে 3-4টা, যে এই তারা বলতেছে এই 3-4টা মডেল যদি একসাথে ডেভেলপ করা যায়, করার পরে তাহলে আমার প্রেডিক্টিভ পারফরমেন্সটা ভালো হবে। তো সেক্ষেত্রে তারা ওই মেথডটাকে তারা নতুন একটা নাম দিচ্ছে, যে নতুন এবিসিডি একটা নাম দিয়ে তাহলে কি আপনি ডিটেল ভাবে লিখবেন। ধরেন যে আপনি এগ্রিকালচার সায়েন্সে কাজ করছেন, আপনি হয়তো বা ধরেন যে নতুন একটা জিনিস অ্যাড করছেন আপনার এক্সপেরিমেন্টে কন্ট্রোল থেকে, তো ওই জিনিসটা অ্যাড করার ফলে আপনার নতুন একটা জিনিস ভালো হচ্ছে, তো সেটা আপনি ক্লিয়ারলি ডিফাইন করবেন যে এই জিনিসটা কত পার্সেন্ট কি কি ওয়েতে অ্যাড করলে আপনার নতুন কন্ট্রিবিউশন আসছে সায়েন্সে। তো তাহলে কি আপনি আপনার রিসার্চের সময় এই জিনিসটা আপনি মেথডটা লিখে দিতে পারবেন, যে হাউ ডিড ইউ ক্যারি আউট ইউর ওয়ার্ক। আপনি যদি মানে মেথডটা লিখতে না পারেন আপনি কি করছেন, তার মানে কি আপনি আপনার রিসার্চটা আপনি বুঝে নেই না। মেথড লেখা হচ্ছে সব থেকে ইজি। কারণ কি ওখানে কিছুই করতে হবে না, তো জাস্ট খালি আপনি কি কাজ করতেছেন, আপনি কি রিসার্চ কোশ্চেন ডেভেলপ করছেন, সেই অনুযায়ী আপনি যে প্রসিজার গুলো আছে, আপনার যে স্টেপ গুলো আছে সেগুলো আপনি জাস্ট লিখবেন। তারপরে কি মেথডে আমি যেটা বললাম যে স্টাডি ডিজাইন থাকে, স্টেপ থাকে, আপনি কি কি ম্যাথমেটিক্যাল টুল ইউজ করছেন, কি কি স্টেপ টুল ইউজ করছেন, এই জিনিসগুলো আপনি সাবহেডিং আকারে আপনি মেথডে লিখবেন।